প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমি আরেকটা পার্ট নিয়ে এসেছি ভার্বের, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ তোমাদেরকে বলেছিলাম যে যতই কষ্ট হোক, যেমনই লাগুক, তোমাকে 3টা আইটেম শিখতেই হবে: সেন্টেন্স, ভার্ব, টেন্স। এই 3টা বোঝার পর তুমি দেখবা তুমি যে আইটেমেই তুমি শিখতে যাও একবারই ইজি লাগবে। তো এইখানে ভার্বকে আমি প্রথমে ভাগ করেছিলাম 2 ভাগে। সমস্ত ভার্বকে এদের অর্থের ভিত্তিতে, এদের ব্যবহারের ভিত্তিতে, সেটা হলো ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। আবার সমস্ত ভার্বকে কার্যের ভিত্তিতে আমি ভাগ করেছি 2 ভাগে, একটা স্টেট ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। তো এখন আমি এই ফিনিট ভার্বকে আমি 2 ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল, অক্সিলারি। পরে প্রিন্সিপালকে আমি আবার ভাগ করেছি কয়েকটা ভাগে, যে ভাগগুলি আছে পিছনে দেখতেছো এগুলি। এখন আমি এগুলি ব্যাখ্যা করে বোঝাবো এটার প্রয়োগটা কি, ব্যবহারটা কি, এটার আচরণটা কি, কিভাবে আমরা এটাকে ব্যবহার করি বা এটার অর্থটা বা কেমন প্রকাশ পায়, এটা নিয়ে আমি আলোচনা করব। তো এখন তোমাদের সাথে আমার কথা হলো যে প্রথম আমার এই ভিডিও দেখতেছো, তোমরা আগের ভিডিওগুলি দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক দাও, বেশি বেশি করে শেয়ার করতে থাকো, সবার কাছে পৌঁছে দাও, ছড়াই দাও, সবাই বাসায় থেকে ভালোভাবে যেন পড়তে পারে। সেক্ষেত্রে তোমরা যে মনোযোগ দিয়ে পড়ো, ভালোভাবে পড়ো, কোনো প্রাইভেট লাগবে না, অবশ্যই লাগবে না। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, প্রধান। একটা পরিবারে ধরো 5 জন সদস্য আছে, এই 5 জনের মধ্যে একজন প্রধান। যে পরিবারটা পরিচালনা করতে গিয়ে প্রধান ভূমিকা পালন করে সেই প্রধান। এখন ওই পরিবারে আছেই মাত্র একজন, একটা পরিবারে আছেই মাত্র একজন, তাহলে সেই প্রধান। এখানে আর কোনো কথা বলার দরকার নেই, কোনো চিন্তার দরকার নেই। সদস্য একজন, তাহলে সেই প্রধান, তার কোনো অক্সিলারি নেই, তার কেউ সাপোর্ট করে না, সাহায্য করে না, তাহলে সেই প্রধান। তো এখন আমাদের ভার্বের ক্ষেত্রে আমরা এই দিকটাই বিবেচনা করব। একটা সেন্টেন্সে 5টা 6টা 7টা তোমার ওয়ার্ড থাকতে পারে, কিন্তু এর মধ্যে যেই ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, যেই ওয়ার্ডটা সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দিতে ব্যবহৃত হয় বা কাজ করে, সেটাই হলো ভার্ব। আর এই ভার্বের মধ্যে দেখা যায় কোনো একটা ভার্ব প্রধান ভূমিকা পালন করে আর অন্য ভার্ব তাকে সাহায্য করে। যেই ভার্বটা সাহায্য করে ওইটাই অক্সিলারি ভার্ব, আর যেই ভার্বটা ওইখানে অর্থ প্রকাশে প্রধান হিসাবে কাজ করে ওইটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাদের ফিনিট ভার্বকে আমরা 2টা ভাগে ভাগ করেছি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। এইখানে এই ফিনিট ভার্বকে আমরা 2টা ভাগে ভাগ করেছি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব, 2টা ভাগ। তো এখন প্রিন্সিপাল ভার্ব শব্দের প্রধান ক্রিয়া আর অক্সিলারি ভার্বের শব্দের অর্থ হলো সাহায্যকারী ক্রিয়া। তো প্রধান ক্রিয়া তো বলেছি যে সেখানে অর্থ প্রকাশের প্রধান ভূমিকা, মুখ্য ভূমিকা পালন করে সেই প্রধান, আর তাকে যে ভার্বটা সাহায্য করে এটা হলো কি সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। এটার আরেকটা নাম হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখো প্রিন্সিপাল ভার্বগুলি কি কি। দেখো, আই ইট রাইস, এখানে ইট ভার্ব, একটাই ভার্ব, আর কোনো ভার্ব নাই। তাহলে আমার বলছে যে যখন একটা সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব, টেনশনের কোনো কারণ নাই, ওইটাই প্রিন্সিপাল ভার্ব। সহজেই বলে ফেলবো ওইটাই প্রিন্সিপাল ভার্ব। তার মানে আই ইট রাইস, এখানে ইট প্রিন্সিপাল ভার্ব। আর এখানে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, এখানে এম একমাত্র ভার্ব, অবশ্যই এটা প্রিন্সিপাল ভার্ব। এটা হতে পারে কোন একটা সেন্টেন্স এটা অক্সিলারি ভার্ব, কোন একটা সেন্টেন্সে এম আরেকটা ভার্বকে সাহায্য করতেছে, ওইখানে এটা অক্সিলারি, কিন্তু এইখানে এটাই প্রিন্সিপাল। এখানে এম একমাত্র ভার্ব, অন্য কোনো ভার্ব নেই, এটাই প্রিন্সিপাল ভার্ব। পরে দেখো হি ইজ প্লেইং, দেখো দুইটা ভার্ব আছে। ইজ প্লেইং, হি ইজ প্লেইং, সে খেলতেছে, হি ইজ প্লেইং, সে খেলতেছে। তাহলে ইজ একটা ভার্ব, প্লেইং একটা ভার্ব, কিন্তু অর্থ প্রকাশে প্লেইং মুখ্য ভূমিকা পালন করে, আর এই প্লেইং কে সাহায্য করেছে ইজ, যার কারণে ইজ হলো সাহায্যকারী ভার্ব আর প্লেইং হলো মূল ভার্ব, প্রধান ভার্ব, প্রধান ক্রিয়া। তাহলে এখানে ইজ অক্সিলারি ভার্ব বা এটাকে সাহায্যকারী ক্রিয়া বলে থাকি। তাহলে এখানে দেখো হ্যাজ একমাত্র ভার্ব, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, এই ভার্বটা কোনো সেন্টেন্সে অন্য ভার্বকে সাহায্য করে বিদায় এদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। কিন্তু এই সেন্টেন্সে হ্যাজ একমাত্র ভার্ব, তাহলে নিঃসন্দেহে এটা প্রিন্সিপাল ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, আবার একটু বোঝার চেষ্টা করুন। ভার্ব, ফিনিট ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি, সেখানে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাই ওইখানে যাওয়ার আগে আমি আরেকটু বলি,
আমাদের সেন্টেন্সে ভার্ব একাধিক থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। যখনই একটা ভার্ব, ওইখানে আমার আর কোনো চিন্তা করার দরকার নেই, ওইটাই প্রিন্সিপাল ভার্ব। যখন একমাত্র ভার্ব, কোনো সেন্টেন্সে একটা মাত্র ভার্ব, এটা সেই যেই ভার্বই হোক, ওইটাই প্রিন্সিপাল। আর যখন একাধিক ভার্ব থাকে, তখন আমার চিন্তা করার ব্যাপার আছে যে কোন ভার্বটা এখানে অর্থ প্রকাশে প্রধান ভূমিকা পালন করেছে, ওইটাই প্রধান ক্রিয়া, ওইটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়ে থাকে। আর ওই ভার্বটাকে অন্য যে ভার্বটা সাহায্য করে, ওইটাকে অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। তাইলে এই সেন্টেন্সে এটা একমাত্র ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সে এটা একমাত্র ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সে দুইটা ভার্ব, একটা দুইটা, তখন এটা প্রিন্সিপাল, এটা অক্সিলারি। আর এই সেন্টেন্সে হ্যাজ একমাত্র ভার্ব, তাহলে হ্যাজ অবশ্যই এখানে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? এবার আমরা সেইখানে দেখো, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে এম এখানে এই ভার্বকে ইটিংকে সাহায্য করেছে, প্রধান ভার্বকে এই ভার্বটা সাহায্য করেছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব। অথচ দেখো এই সেন্টেন্সে এম একমাত্র ভার্ব, এই সেন্টেন্সে এম একমাত্র ভার্ব, তাই এম এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে এম কি করেছে, তাকে সাহায্য করেছে অর্থ প্রকাশে, যার কারণে এটা অক্সিলারি ভার্ব। এবার দেখো দে ডু নট প্লে, দে ডু নট প্লে, প্লে প্রধান ভার্ব, আর এই ভার্বের সাহায্য করছে এই ভার্ব, তাহলে এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি, এটা প্রিন্সিপাল, এটা অক্সিলারি, এটা প্রিন্সিপাল। এইখানে দেখো দুইটা ভার্ব, হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট, সেটা করেছে, তাহলে হ্যাজ ডান, ডান হলো প্রিন্সিপাল ভার্ব আর এটা অক্সিলারি, কারণ এই ভার্বকে অর্থ প্রকাশে এই ভার্ব সহযোগিতা করেছে টেন্স অনুসারে, তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব, ডান হলো প্রিন্সিপাল ভার্ব। আর এখানে দেখো হি ইজ প্লেইং নাও, সে এখন খেলতেছে, তাহলে সে এখন খেলতেছে, এখানে এই ভার্বকে এই ভার্বটা সাহায্য করেছে অর্থ প্রকাশে এবং টেন্স অনুসারে অর্থ প্রকাশে সাহায্য করেছে। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুসারে ইজ ভার্বটা এই ভার্বটাকে সাহায্য করেছে, যার কারণে নিঃসন্দেহে এটা অক্সিলারি ভার্ব, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনায় দুইটা জিনিস আমি ফুটিয়ে তুলতে চেয়েছি, যে ফিনিট ভার্বের ভাগ হলো দুইটা, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বটা হলো সেই ভার্ব যেই ভার্বটা কোনো একটা সেন্টেন্সের একমাত্র ভার্ব, অথবা যেই ভার্বটা অর্থ প্রকাশে প্রধান ভূমিকা পালন করেছে, ওইটাই হলো প্রিন্সিপাল ভার্ব। আর যেই ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে অর্থ প্রকাশে, সেটা হলো অক্সিলারি ভার্ব। পরে আসি, এবার এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আরটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো, প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের যে বৈশিষ্ট্যটা, এটা হলো এটার অর্থ প্রকাশ করতে গেলে এটা অবজেক্ট নেবেই, একটা ওয়ার্ডের সাহায্যে তার অর্থ প্রকাশ করবে। এখানে ভার্ব আছে, ধরো আমি বললাম দে প্লে ফুটবল, ফুটবল এখানে অবজেক্ট, আর এই অবজেক্টকে সাহায্য নিয়ে এইটার দ্বারা তার কাজ হচ্ছে, অর্থাৎ যে ভার্ব কোনো অবজেক্টের সাহায্যে তার কাজ করে থাকে, অবজেক্ট ছাড়া তার কাজ হবে না, ওই কাজটা অবজেক্ট ছাড়া সম্ভব না, সেই ভার্বকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। যেন এখানে দে প্লে ফুটবল, তাহলে প্লে এটা একটা কাজ, আর এই কাজটা হয়েছে ফুটবলকে ঘিরে, ফুটবলের আশ্রয়ে বা ফুটবলের সাহায্যে, আর ফুটবল এখানে অবজেক্ট, আর এটা হলো কি ভার্ব। অবজেক্ট মানে কর্ম, তাহলে যে ভার্বের কর্ম আছে বা যে ভার্বের অবজেক্ট আছে তা কি বলা হয় ইংলিশে? ট্রানজিটিভ ভার্ব, বাংলায় তাকে বলে সকর্মক্রিয়া। তাহলে যে ভার্বের কর্ম আছে মানে অবজেক্ট আছে, যে ভার্বের কর্ম আছে তার মানে অবজেক্ট আছে, তাকে ইংলিশে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এবং বাংলায় তাকে বলে সকর্মক্রিয়া। তাহলে এইখানে দে প্লে ফুটবল, ফুটবল হলো অবজেক্ট আর এটা হলো ভার্ব, আর এই ভার্বের কাজটা হচ্ছে অবজেক্টের দ্বারা, অবজেক্টের আশ্রয়ে, যার কারণে এই প্লে ভার্বটা এখানে একই সাথে প্রিন্সিপাল ভার্ব, একই সাথে এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হওয়ার যুক্তি হলো তার অবজেক্ট আছে। পরে আসে, আর এটা ছাড়া এই ফুটবল ছাড়া এর কাজ সম্ভব না, ফুটবল ছাড়া এর কাজ সম্ভব না। এখন দেখো হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। শুধু মুখটা এমন করলে কি আর খাওয়া হবে নাকি? তাহলে খাওয়ার কাজটা হচ্ছে কি দিয়ে? রাইস দিয়ে। তার মানে এই রাইসের সাহায্যে এই ইট খাওয়াটা হচ্ছে, রাইসের সাহায্যে এই খাওয়াটা হচ্ছে। যখনই কোনো একটা কাজ হয়ে থাকে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা মানে ওয়ার্ডকে সাহায্য করে, সাহায্য নিয়ে ওইটার কাজ হচ্ছে, ওই ধরনের ভাবকে বলা হয় থাকে সকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কর্ম আছে। বাংলায় যদি আমরা বলি যে ভার্বের কর্ম আছে তাই হলো সকর্মক্রিয়া, আর ইংলিশে যদি বলি যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় থাকে ট্রানজিটিভ ভার্ব। আর এখানে হলো যে ভার্বের কর্ম নেই, যেমন স্লিপস, ঘুমাইতে কোনো কিছু সাহায্য লাগে না। আমি ভাত খাই, হ্যাঁ, খাওয়ার কাজটার জন্য ভাতের সাহায্য লাগে, অর্থাৎ ভাতকে আশ্রয় করে খাওয়া হয়,
আর এখানে হি স্লিপস, সে ঘুমায়। এখানে ঘুমানোর জন্য কোনো কিছু সাহায্য লাগে না। সে কি ঘুমায় এরকমটা হয় না, সে ঘুমায়। দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে উড়ে, উড়ার জন্য কোনো কিছু সাহায্য লাগে না। উড়ার জন্য এনে সে উড়ে, তার এই উড়ার কাজটা করার জন্য আকাশে উড়ে। আকাশে একটা স্থান, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আকাশকে সাহায্য নিয়ে সে কিন্তু উড়ে না। তাহলে উড়ার যে কাজটা, এটা একাকী হচ্ছে, কোনো অবজেক্টের সহযোগিতা লাগে নাই। তাহলে যে ভার্ব তার অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের সহযোগিতা নেয় না, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব তার অর্থ প্রকাশে অবজেক্টের সহযোগিতা নিয়ে থাকে, সেই ভার্বকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এইখানে অবজেক্টের সাহায্যে এটার অর্থ প্রকাশ হচ্ছে, যার কারণে ট্রানজিটিভ। এই অবজেক্টের সাহায্যে অর্থ প্রকাশ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এখানে কোনো অবজেক্ট লাগে নাই অর্থ প্রকাশে, যার কারণে এটি ইনট্রানজিটিভ ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার ট্রানজিটিভের কিন্তু আবার ভাগ আছে। ট্রানজিটিভের 4টা ভাগ আছে। কারণটা কি? এই অবজেক্টের আবার ক্যাটাগরি আছে, ভার্বের আবার ক্যাটাগরি আছে, যে এক এক ভার্ব এক এক ধরনের আচরণ করে থাকে। ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে সেখানে আমরা ট্রানজিটিভ ভার্বকে আবার 4 ভাগে ভাগ করেছি। এই ভাগগুলি একটু সুন্দরভাবে দেখো। তাহলে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকবেই, এবং অবজেক্ট দেখো প্রত্যেকটার মধ্যে আছে। ফ্যাক্টিটিভ ভার্ব একটা ভার্ব, যে ভার্বের একটা বৈশিষ্ট্য হলো অবজেক্ট আছে। দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 3টা উপাদান এর মধ্যে আছে। তো অবজেক্ট থাকা সত্ত্বেও এর অর্থ হয় না। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? অর্থাৎ কোনো একটা ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে না পারে, সেই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে যে ভার্ব তার অবজেক্ট থাকা সত্ত্বেও অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সেই ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আমরা তাকে কি নির্বাচিত করলাম? উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম, সেখানে বলতে পারি টিচার, হ্যাঁ, ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম, দলনেতা নির্বাচিত করলাম। তাহলে এখানে এই ক্যাপ্টেন একটা কমপ্লিমেন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে যে ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত একটি ওয়ার্ড বা কমপ্লিমেন্ট ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে না, তাকেই বলা হয়ে থাকে ফ্যাক্টিটিভ ভার্ব। ওই ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আর যে ভার্ব অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও এর অর্থটা প্যাসিভ হয়। যদি কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও তার ভার্বটা প্যাসিভ ভয়েসের মতো আচরণ করে, প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে, তাকে বলা হয়ে থাকে কোয়াজি প্যাসিভ। আবার বলছে যে কোনো একটা সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও তার ভার্বের আচরণটা বা তার ভার্বের অর্থটা প্যাসিভের মতো হয়ে থাকে, সেই ভার্বকে বলা হয়ে থাকে কোয়াজি প্যাসিভ ভার্ব। এখন এখানে কোয়াজি প্যাসিভ ভার্বের একটু বৈশিষ্ট্য আমি বলি। ম্যাঙ্গো টেস্ট সুইট, এটা অর্থ হলো আম খাইতে মিষ্টি বা আম মিষ্টি লাগে, আম মিষ্টি লাগে। কিন্তু আক্ষরিক অর্থ করলে কি হয় দেখো, ম্যাঙ্গো টেস্ট সুইট, আমে খায় মিষ্টি বা আম মিষ্টি খেয়ে দেখে, কিন্তু অর্থটা কিন্তু এরকমটা না। অর্থটা হলো প্যাসিভের অর্থ। কি অর্থ? আম খাইতে মিষ্টি বা আম মিষ্টি লাগে, আম খাইতে মিষ্টি লাগে, এটা প্যাসিভ অর্থ। অর্থাৎ যেই ভার্বটা দেখা যায় যে সেখানে অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে থাকা সত্ত্বেও এর অর্থটা প্যাসিভের মতো করে, ওই ধরনের ভার্বকে বলা হয়ে থাকে কোয়াজি প্যাসিভ ভার্ব। আর এটা আরো সুন্দর একটা জিনিস আছে নিচে, রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব হলো যে যদি তার প্রনাউনটা রিফ্লেক্সিভ হয়। এই দেখো, হিমসেলফ, এখানে তোমার কিল্ড হলো একটা ভার্ব, আর এই ভার্বের পরে যে অবজেক্টটা, এই অবজেক্ট হলো রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রনাউন বলে থাকি। একটু খেয়াল করে, রিফ্লেক্সিভ প্রনাউন কি কি আছে? যেখানে মাইসেলফ, আওয়ারসেলফস, ইউরসেলফ, ইউরসেলফস, দাইসেলফ, তারপর দাইসেলফস, তারপর আছে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফস, দ্যামসেলফস। এই যে সেলফ যুক্ত ওয়ার্ডগুলি যদি অবজেক্ট থাকে কোনো ভার্বের,
সেলফযুক্ত ওয়ার্ড যখন কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে থাকে তখন সেই ভার্বগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব, কারণ রিফ্লেক্সিভ প্রনাউন এখানে অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রনাউন এখানে অবজেক্ট, যার কারণে ওই ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। পরে আসি রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব হলো যে এখানে অবজেক্ট যখন রিসিপ্রোকাল প্রনাউনটা হয়, রিসিপ্রোকাল প্রনাউন আছে দুইটা, রিসিপ্রোকাল প্রনাউন দুইটা, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার। যখন এখানে এই ওয়ান অ্যানাদারটা অবজেক্ট, এই অবজেক্ট হলো রিসিপ্রোকাল প্রনাউন, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। তাহলে যখন কোনো ভার্বের অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন হয়, আবার বলছি, যখন কোনো ভার্বের অবজেক্ট রিসিপ্রোকাল প্রনাউন হয় তখন ওই ভার্বকে বলা হয়ে থাকে রিসিপ্রোকাল ভার্ব, বলা হয়ে থাকে রিসিপ্রোকাল ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু খেয়াল করো, যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশের জন্য কোনো কমপ্লিমেন্ট নিতে হয় তাকে বলা হয়ে থাকে ফ্যাক্টিটিভ ভার্ব। আর যেই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করে প্যাসিভের মতো তাকে বলা হয়ে থাকে কোয়াজি প্যাসিভ ভার্ব। আর যেই ভার্বটা সেখানে অবজেক্ট হিসাবে কোনো রিফ্লেক্সিভ প্রনাউন গ্রহণ করে থাকে তখন তাকে বলা হয়ে থাকে রিফ্লেক্সিভ ভার্ব। আর যেই ভার্বটা অবজেক্ট হিসাবে কোনো রিসিপ্রোকাল প্রনাউনকে গ্রহণ করে থাকে তখন তাকে বলা হয়ে থাকে রিসিপ্রোকাল ভার্ব। শিক্ষার্থীদের পরে আমরা আসি, এই কোপলেটিভ ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্বের আবার তিনটা ভাগ আছে, সরি ইন্ট্রানজিটিভ ভার্বের তিনটা ভাগ, ট্রানজিটিভের ভাগ হলো চারটা, ট্রানজিটিভ ভার্বের ভাগ চারটা, ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াজি প্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। আর ইন্ট্রানজিটিভের ভাগ হলো তিনটা, কোপলেটিভ, কজিটিভ আর কগনেট ভার্ব। তা আমি এটার একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি কোপলেটিভটা কি। কোপলেটিভ হলো যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব আছে কিন্তু তার অর্থ প্রকাশ করতে গেলে তাকে একটা কমপ্লিমেন্ট নিতে হয় অথবা একটা ফ্রেজ নিতে হয়। হি সিমস টু বি অনেস্ট, তাকে সৎ মনে হয়, এছাড়া এটা অর্থ প্রকাশ করতে পারে না। যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তার অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত ওয়ার্ড গ্রহণ করে থাকে, অতিরিক্ত কোনো ওয়ার্ড অথবা কমপ্লিমেন্ট গ্রহণ করে থাকে, যেমন বললাম হি সিমস টু বি হ্যাপি, আমি বলতে পারি হি লুকস আনহ্যাপি, হি লুকস অনেস্ট, হি লুকস জেন্টল। তাহলে এই যে তোমার জেন্টল, অনেস্ট, হ্যাপি গ্রহণ করা হলো, এগুলি কমপ্লিমেন্ট, এই ক্যাটাগরির তোমার ভার্বগুলিকে বলা হয়ে থাকে কোপলেটিভ ভার্ব। এটা ইন্ট্রানজিটিভের কোপলেটিভ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা পরে খেয়াল করো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা হলো, এটা হলো প্রযোজক ক্রিয়া বলে। প্রযোজকটা কি, নিজে করে না অন্য করতে সাহায্য করে। যেন আমি বললাম মা আমাকে ভাত খাওয়ায়, মা আমাকে ভাত খাওয়ায়, জাস্ট সে কি করে, সে কাজটা আমার দিয়ে করায়, সে জাস্ট পাশে বসে থেকে হাত দিয়ে খাবার তুলে আমার মুখে দিচ্ছে, খাচ্ছি কিন্তু আমি, আর সে জাস্ট আমারে খাওয়াইতে বাধ্য করতেছে, তার মানে আমারে খাওয়াইতে সহযোগিতা করতেছে। তাহলে এখানে প্রযোজক ক্রিয়া। যখন মনে করো যে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যখন কি করে, যে তোমার অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, কিন্তু এই কাজটা যেটা করে অন্য করে দেয়, এটা যেটা যে করার কথা তাকে অন্য করায়, অর্থাৎ অন্য একজন ব্যক্তির মাধ্যমে এটা করানো হয়ে থাকে, এটা প্রযোজক বলা হয়ে থাকে। ওই যে আমরা বলি ভায়া, ডাইরেক্ট একজন ব্যক্তি কাজ করে না করে অন্যজনের মাধ্যমে করায়। তাহলে এখানে বলো মা আমাকে চাঁদ দেখায়, দেখি কিন্তু আমি, জাস্ট আমরা বলতেছি ওই যে দেখো চাঁদটা। তাহলে এই ধরনের যে ভার্বগুলি আছে এগুলিকে বলা হয়ে থাকে সেখানে পজিটিভ ভার্ব, অর্থাৎ প্রযোজক ক্রিয়া বলা হয়ে থাকে। প্রযোজক ক্রিয়া অর্থাৎ করায় অন্যের মাধ্যমে, একজনে আরেকজনের দিয়ে করায়, এই ধরনের ক্রিয়াকে বলা থাকে প্রযোজক ক্রিয়া। আর কগনেট ভার্বটা হলো ওই ভার্ব, কোন ইন্ট্রানজিটিভ ভার্ব আছে যে সেখানে সে কি করে, তোমার দেখা যায় একটা অবজেক্ট গ্রহণ করে কিন্তু ভার্ব এবং ওই অবজেক্টটা একই গোত্রের। দেখো আই স্যাং আ সং, স্যাংয়ের সাথে সং এর একটা মিল আছে, যে আমি একটি গান গাইলাম, গান গাইলাম, সিং আর সং এটা একই ক্যাটাগরি, একই গোত্রের। আর যখন কোনো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব যদি সেখানে কি করে, সে তোমার একই, এটা কি স্যাং সং, রান রেস, র্যান রেস, তাহলে রেস মানে দৌড় প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতা, আর র্যান মানে দৌড়ানো, তাহলে দৌড় প্রতিযোগিতার সাথে কার মিল আছে, র্যানের মিল আছে। তাহলে যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব সমগোত্রের, একই গোত্রের কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে বলা থাকে ইন্ট্রানজিটিভ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা কাজ করবা,
আমি এই আলোচনাটা করেছি। তোমরা কয়েকবার ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। তাই প্রথমত তুমি চিন্তা করবে, আমি সমস্ত ভার্বকে ভাগ করেছিলাম দুই ভাগে, ফিনিট ভার্ব আঠারো নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল এবং অক্সিলারি। আবার প্রিন্সিপালকে ভাগ করেছি দুই ভাগে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভকে আবার ভাগ করেছি চার ভাগে। একটা হলো সেখানে ফ্যাক্টিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব, কজিপেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব। ইন্ট্রানজিটিভকে আবার ভাগ করেছি তিন ভাগে। একটা হলো কপুলেটিভ ভার্ব, একটা হলো কজিটিভ ভার্ব, একটা হলো কগনেট ভার্ব। এই ভার্বগুলির আমি উদাহরণ সহ দিয়েছি, তোমরা অত্যন্ত সুন্দর করে বুঝবা, ভালো করে পড়বা। আর বারবার বলেছি, আমার চ্যানেলটা যে প্রথম দেখতেছো ভিডিও, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অন্যজনকে উৎসাহিত করবা যেন ঘরে বসেই যেন সে শিখতে পারে গ্রামার সম্পর্কে, ভার্ব সম্পর্কে বিস্তারিত যেন শিখতে পারে। তোমার ভার্বটা দেখবা, ভার্বের আমার আরও কয়েকটা পার্ট আমি আনতেছি, অনেক জানার আছে এখানে, ভার্ব অনেক জানার আছে, ভার্ব বিস্তারিত জানার আছে। কারণ আমার অধিক গুরুত্বপূর্ণ যেটা, সেগুলো অক্সিলারি ভার্বটা নিয়ে আমি আলোচনা করব, বিভার্ব নিয়ে আলোচনা করব। বিভার্ব নিয়ে যদি আমি আলোচনা করি, দেখবা মনে হবে যেন তুমি বিভার্বের আলোচনার পরে তুমি মনে হবে যেন নিজে কিছু ইংলিশে কথা বলতে পারতেছো ইনস্ট্যান্ট। বিভার্ব আলোচনা শেষের পরে মনে হবে যে না, তুমি ইংলিশে আসলে অনেক কিছু বলতে পারতেছো, কথা বলতে পারতেছো। আমি বিভার্ব নিয়ে একটা সুন্দর আলাদা একটা আলোচনা করব। আমি এর পরে আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওগুলো একটার পর একটা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।